নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সব থেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামলো ডুবুরি, তারপর কি পাওয়া গেল জানলে চমকে যাবেন। বিশ্বকর্মা পুজোয় ছুটি, রাজ্য শুধু ছুটিই চলছে, সরকারকে সিদ্ধান্ত কটাক্ষ দিলীপ ঘোষের। লাগাতার উত্ত্যক্ত, বিয়ের জন্য চাপ, স্যারের প্রস্তাবে রাজি না হওয়াতেই বীরভূমের আদিবাসী ছাত্রী খুন। আজ এবং শুক্রবার উত্তর ও দক্ষিণ 24 পরগনায় একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি। এবার থেকে ব্যালটে থাকবে প্রার্থীর ছবি, ইভিএমে বড় বদল আনলো কমিশন। দিদি 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন, আর চাঁদা চেয়ে লজ্জা দেবেন না, বাড়িতে পোস্টার সাঁটালেন মহিলা। 6 দফায় নজরদারি, বাংলার বাড়ি তালিকা নিয়ে অভিযোগ থাকলেই দিদিকে বলো, বড় নির্দেশ নবান্নের। বাইকে করে এয়ারপোর্টে আসছিলেন কাজে, চীনা সুতোয় মাঞ্জা গলায় কেটে মৃত্যু প্রাক্তন জওয়ানের। স্টেট ব্যাংকে সেনার পোশাকে ডাকাতের দল, কর্মীদের বেঁধে 58 কেজি সোনা সহ 8 কোটি টাকা লুট। স্কুলের ভিতরেই প্রধান শিক্ষককে মার, গ্রেপ্তার পরিচালন সমিতির সভাপতি, চাঞ্চল্য কাকদ্বীপে। আজ থেকেই কলকাতার বাজারে মিলবে পদ্মার ইলিশ, হাওড়া পাইকারি বাজারে নিলামে নির্ধারিত হবে দাম। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে নামলো ডুবুরি, জোরালো আলো লাগিয়ে পুকুরের মধ্যে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হলো। এই তল্লাশির সময় উপস্থিত ছিলেন লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা। কাউকে কাছে আসতে দেওয়া হচ্ছিল না। হঠাৎ ডুবুরি জলের তলায় একজোড়া জুতো খুঁজে পায়, কিন্তু সেই জুতো অনামিকার কিনা তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন অফিসাররা। দাবি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুরে পড়ে মৃত্যু হওয়া অনামিকার জুতো এবং চশমা পাওয়া যায়নি পুকুরের জলে, কিন্তু ওই জোড়া জুতো কার তার সূত্র খুঁজছে লালবাজার। তবে অন্যদিকে বুধবার বিকেলের পর 5 জন ডুবুরি নামানো হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরের পুকুরে। ওই ডুবুরি টানা 1.5 ঘন্টা ধরে পুকুরের ভিতরে তল্লাশি চালান, তবে একজোড়া জুতো মিলেছে শেষ অবধি, কিন্তু অনামিকা মণ্ডলের চশমা পাওয়া যায়নি। এরপর গোয়েন্দারা সিদ্ধান্ত নেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সংলগ্ন ঝিলে তারা তল্লাশি চালাবেন। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বিশ্ববিদ্যালয়ে ছুটি ছিল। এদিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 6:45 পর্যন্ত তল্লাশি চালানো হয়। ওই তল্লাশি চালানোর সময় ওই রাতে যে 3 নিরাপত্তারক্ষী ডিউটিতে ছিলেন তাদেরও ঘটনাস্থলে নিয়ে আসা হয়। এই তল্লাশি প্রক্রিয়াটি পুরোটা ভিডিওগ্রাফি করা হয়। যাদবপুরে অনামিকা মণ্ডলের মৃত্যুর পর খুনের অভিযোগ দায়ের করেন তার পরিবার। সেই তদন্তে মঙ্গলবার যাদবপুর ক্যাম্পাসে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে যুগ্ম কমিশনার রূপেশ কুমার। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক নিরাপত্তারক্ষীর বক্তব্য নতুন করে জল্পনা বাড়িয়েছে। ওই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে একটি মেয়ে ছাত্রদের অনামিকা জলে পড়ে যাওয়ার খবর দিতে এসেছিল, যাকে কোনোদিন আগে বিশ্ববিদ্যালয় চত্বরে দেখেনি। এরপর অনামিকার জলে পড়ে যাওয়ার খবর পেয়ে যখন তারা ঘটনাস্থলে গিয়েছিল তখন সেখানে অন্য কেউ ছিল না। এখন প্রশ্ন উঠছে, কে সেই মেয়ে যিনি অনামিকাকে পড়ে যেতে দেখেছিলেন? তিনি কি অনামিকার সঙ্গেই ছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা। তবে ছাত্রদের খবর দিতে এসেছিল অনামিকার পুকুরে পড়ে যাওয়া তাকে তিনি চিনতেই না। তিনি জানতেন ওই অপরিচিত মেয়েটি ছেলেদের খবর দিয়েছে। তারপরেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। বিশ্বকর্মা পুজোয় ছুটি দিয়েছে রাজ্য সরকার, কিন্তু খোলা রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। স্নাতকোত্তর স্তরে ভর্তির কাউন্সেলিংয়ের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর এই বিষয়টি নিয়েই ফের সংঘাতের আবহ। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশেই থাকছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, তার সাফ কথা, বিশ্বকর্মা পুজোয় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার কোনো অর্থ নেই। পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করেছেন। দিলীপ ঘোষ অবশ্যই এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না, বরং তার কটাক্ষ, রাজ্যে শুধুই ছুটি চলছে। সংবাদ মাধ্যমে বিজেপি নেতা বলেন, বিশ্ববিদ্যালয় স্কুলে বিশ্বকর্মা পুজোয় ছুটি দেওয়ার কি দরকার? সরস্বতী পুজো বা দুর্গা কালী পুজোয় ছুটি দিক, সব জায়গায় ছুটি দিলে কি করে হবে? ছুটিই চলছে, কাজ এবং পড়াশোনা কোথায় যাচ্ছে? এইভাবে চলতে পারে না। বিগত কয়েক মাস ধরে রাজ্য জুড়ে বিভিন্ন শিক্ষাঙ্গন থেকে তৃণমূল নেতাদের দাদাগিরির খবর এসেছে। সেই প্রসঙ্গে দিলীপের বক্তব্য, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কোথাও পড়ার পরিবেশ নেই, শুধু লুটপাট, দাদাগিরি, ইউনিয়নবাজির নামে টাকা তোলা হচ্ছে। এই সরকারি সিদ্ধান্তে 8,000 স্কুল বন্ধ হচ্ছে। আর যে পরীক্ষা ছিল তার যদি নিয়োগ না হয় তাহলে 28,000 স্কুল বন্ধ হয়ে যাবে। দিলীপের সাফ কথা, গ্রামের মানুষ হোক বা শহরের মানুষ, বাংলার ছেলেমেয়েরা রাজ্যে পড়তেই চাইছে না, কারণ এখানে ভবিষ্যৎ নেই। পরীক্ষা হলে নিয়োগ হয় না, দুর্নীতির অভিযোগে বারবার মামলা হয়, জটিলতা সৃষ্টি হয়, তাই অধিকাংশই বাইরের রাজ্যে চলে যান।
বীরভূমে আদিবাসী ছাত্রীর মৃত্যুর পরতে পরতে রহস্য। মৃতা প্রতিবেশীর দাবি, ধৃত শিক্ষক মনোজ কুমার পাল নাকি দীর্ঘদিন ধরেই উত্ত্যক্ত করত নাবালিকাকে। এমনকি বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে। ছাত্রী রাজি না হয় রাগ জমে যায় ধৃতর মনে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবত ওই রাগেই ছাত্রীকে খুন করে শিক্ষক। পুলিশের দাবি, ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করেছে ধৃত, তবে কারণ নিয়ে মুখ খোলেনি সে। ঘটনার সূত্রপাত গত 28 আগস্ট। ওই দিন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ওই সপ্তম শ্রেণীর ছাত্রী টিউশন পড়ার জন্য বেরিয়েছিল, আর ফেরেনি। রাতেই নাবালিকার মা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অন্যদিকে ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই নাকি উদ্ধার করা হয়েছে নাবালিকার পচা গলা দেহ। স্থানীয় সূত্রে খবর, 45-এর মনোজ পেশায় স্কুল শিক্ষক। অন্যদিকে পাশাপাশি টিউশনও পড়াতো সে। মৃতা নাবালিকা তার কাছে পড়তে যেত। স্থানীয়দের দাবি, বরাবরই নাকি মৃতাকে অতিরিক্ত গুরুত্ব দিত মনোজ। টিউশনে না গেলে, স্কুলে না গেলে অন্যদের কাছে খোঁজ খবর নিত। এক পর্যায়ে নাবালিকাকে রীতিমতো উত্ত্যক্ত করতে শুরু করে সে, এমনকি বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু ছাত্রী রাজি না হয় ক্ষুব্ধ হয় সে। তারপরেই খুনের ছক বলে অনুমান পুলিশের সঙ্গে। প্রসঙ্গত, ধৃতকে আদালতে পেশ করা হলে তাকে 9 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গের 8টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, নদিয়া এবং একদিকে বিহার এবং উত্তরপ্রদেশের এলাকার ওপরে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এলাকায় তৈরি হয়েছে আপার এয়ার সার্কুলেশন, যার ফলে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং সহ অপর 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ওই ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে অন্য সব জেলাতে। সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতে। দক্ষিণবঙ্গে বুধ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি সব জেলাতেই বৃষ্টি হবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ 8টি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। আগামী বছর ভোট পেয়েছে পশ্চিমবঙ্গে, তবে তার আগে এবার স্বচ্ছতায় জোর দিল জাতীয় নির্বাচন কমিশন। ভোটারদের সুবিধার্থে ইভিএম এবং ভিভিপ্যাটে থাকবে প্রার্থীদের রঙিন ছবি, সেই সঙ্গে প্রার্থীদের সিরিয়াল নাম্বার এবং আরও স্পষ্ট করে দেওয়া থাকবে। কমিশনের তরফে বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এবার থেকে ইভিএমে থাকবে প্রার্থীদের রঙিন ছবি, প্রার্থীদের নাম লেখা থাকবে মোটা হরফে। ইভিএম পেপারের মানও হবে আগের মতোই বেশি উন্নত। এতদিন ইভিএম ব্যালটে প্রার্থীদের নাম, ছবি এবং সিরিয়াল নম্বর থাকা বাধ্যতামূলক ছিল, তবে কোনো ক্ষেত্রে সাদা কালো ছবি থাকতো, তবে সেটা বাধ্যতামূলক নয়। এবার থেকে রঙিন, বড় এবং স্পষ্ট ছবি থাকবে। বরাদ্দ জায়গায় 2/3 জুড়ে থাকবে ছবিটি। উপরের বাম দিকে প্রার্থীর ছবি থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। তা থেকে এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকেই। প্রতিবারের মতো এবারেও দুর্গাপুজোয় অনুদান দিয়েছে রাজ্য সরকার। পুজো কমিটিগুলোকে 1 লক্ষ টাকা করে অনুদান পেয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের সরকারি অনুদান প্রাপ্তদের কোনো রকম চাঁদা দেওয়া হবে না বলে পোস্টার সাঁটালেন মহিলা। আর এই পোস্টার পড়ায় রীতিমতো শুরু হয়েছে চাপান উত্তর। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পুজো কমিটিগুলির কাছ থেকে চাঁদা না পাওয়ার আবেদন করেছেন এক মহিলা, সুজাতা মাইতি। তার দাবি, পুজোয় যেহেতু রাজ্য সরকার 1,10,000 টাকা অনুদান দিচ্ছে, তাই সাধারণ মানুষের কাছে চাঁদা চাওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, যারা যোগ্য তাদের যদি 5 বছর কোনো নিয়োগ না পেয়ে বসে থাকেন, তাহলে কিসের পুজো? সুজাতা মাইতি বলেন, দিদি সবাইকে চাঁদা দিয়েছে, তারপরেও কেন বাড়িতে চাঁদা চাইতে আসছে? যারা যোগ্য ছাত্রছাত্রী আছেন, পড়াশোনার পরেও চাকরি পাচ্ছেন না। অন্যদিকে আমাদের বাড়িতে রোজই চাঁদা নিতে আসছে। একটা ক্লাব বলল আবার অনুদান পায়নি, পরে যদিও শুনলাম মিথ্যে কথা বলছে। তবে তর্ক বিতর্ক বিছানা রেখে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে অনুদানের অঙ্ক, আর এবার সেই অঙ্কটাই পৌঁছেছে 1 লক্ষতে। দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে আরও কড়াকড়ি রাজ্যের। প্রাপকদের তালিকা চাইলেও যাচাইয়ে 6 দফা নজরদারি চালানো হবে। তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো যাবে। বাংলার বাড়ি প্রাপকদের তালিকা যাচাইয়ের জন্য তৈরি হবে সোশ্যাল অডিট টিম। তাদের পছন্দ মতো তালিকা ধরে যাচাই পর্ব করবে। এছাড়াও মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রস ভেরিফিকেশন হবে। থানার ওসি, আইসি এবং রাজ্য স্তরে মনিটরিং দল ইচ্ছে মতো যাচাই করবে। তবে বিডিও বা জয়েন্ট বিডিও বাধ্যতামূলকভাবে 15%, এসডিও স্তরে 5%, জেলা অফিসাররা 2% যাচাই করবেন। এই যাচাই বাধ্যতামূলক করতে হবে। যে কোনো অভিযোগ এলে 5টি কাজের দিনে তার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও জেলা শাসক, বিডিও, এসডিও অফিসের কমপ্লেন বক্সে অভিযোগ জানানো যাবে। দ্বিতীয় দফার বাংলায় বাড়ির সমীক্ষা নিয়ে জেলায় জেলায়
জেলায় বিশেষ গাইডলাইন রাজ্যের, তাতেই 6 দফায় যাচাইয়ের কথা উল্লেখ রাজ্যের। দ্বিতীয় দফায় কারা কারা বাংলার বাড়ি পাবেন 30শে নভেম্বরের মধ্যে তালিকা চূড়ান্ত করতে বলেছে নবান্ন। জেলায় জেলায় দ্বিতীয় দফায় বাংলার বাড়ি দেওয়া নিয়ে বিশেষ গাইডলাইন পাঠানো হলো রাজ্যের তরফে। 10ই অক্টোবরের মধ্যে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন সেই তালিকা পুনর্মূল্যায়নের কাজও শেষ করতে হবে। তবে 10ই নভেম্বর পর্যন্ত এই তালিকা যাতে সকলে দেখতে পায় তার ব্যবস্থাও করতে হবে। তালিকায় থাকা কোনো নাম কেউ আপত্তি চাইলে জানাতে পারবেন। অন্যদিকে গ্রাম সভা থেকে একের পর এক সংশ্লিষ্ট উপভোক্তার মাধ্যমে বিডিও অফিসে পাঠাতে হবে। বিডিও অফিস থেকে বৈঠক করে এই নামগুলি চূড়ান্ত করে 21শে নভেম্বরের মধ্যে জেলা স্তর, তারপর 26শে নভেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। জেলায় জেলায় গাইডলাইন দিয়ে পাঠালো নবান্ন। বিশ্বকর্মা পুজো সেই উপলক্ষে উঠছিল ঘুড়ি, তবে সেখানেই ঘটল অঘটন। বাইকে করে এয়ারপোর্টে যাওয়ার পথে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু প্রাক্তন সেনা জওয়ানের। মৃতের নাম গৌতম ঘোষ। জানা গিয়েছে তিনি ব্যারাকপুরের বাড়ি থেকে বাইকে করে এয়ারপোর্টের কাছে যাচ্ছিলেন, আর তখনই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খড়দহের কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে ঘুড়ির সুতোয় গলা কেটে যায় তার। দ্রুত এলাকাবাসী ছুটে আসেন এবং উদ্ধার করে তাকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন গলা কেটে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। চিফ সিকিউরিটি সুপারভাইজার দমদম এয়ারপোর্ট কিরণময় ঘোষ বলেন, উনি নিরাপত্তা কর্মী ছিলেন। বাড়ি থেকে উনি কাজে বাইকে করে যাচ্ছিলেন। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন তাকে। উনি মিলিটারি পুলিশ ছিলেন, ফোর্ট উইলিয়ামে পোস্টিং ছিল তার। তিনি আরও বলেন, এই বেআইনি চীনা সুতোর মাঞ্জা বন্ধ করা হোক, প্রচুর মানুষ প্রাণ হারান এর জন্য। এর আগেও এই একই ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশের তরফে যথেষ্ট সচেতনতার বার্তা প্রচার করা হয়েছে। মা ফ্লাইওভারে প্রচুর মানুষ চীনা সুতোয় মাঞ্জায় গলায় কেটে প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর আবারও মর্মান্তিক ঘটনার খবর এলো। কর্ণাটকের স্টেট ব্যাংক ইন্ডিয়া দুঃসাহসিক ডাকাতি। মঙ্গলবার বিকেলে বিজয়পুরের ব্যাংকের শাখার পিস্তল দেখিয়ে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। অন্যদিকে ব্যাংক কর্মীদের বেঁধে মারধর করা হয় এবং কোটি টাকা সোনার গয়না লুট করা হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাংক সূত্রে জানা গিয়েছে ডাকাতরা মোট 58 কেজি সোনা এবং নগদ 8 কোটি টাকা নিয়ে গেছে। তাদের হুমকির কারণে কেউ অ্যালার্ম বাজাতে বা সাহায্য চাইতে পারেনি। চাঞ্চল্যকর বিষয়টি হলো ডাকাতরা প্রত্যেককেই সেনার পোশাকে এসেছিল, যা দেখে কর্মীরা ভয়ে ঘাবড়ে যান। পুলিশ জানিয়েছে দুষ্কৃতীর দল প্রথমে ম্যানেজারের চেয়ারে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবাইকে হুমকি দিয়ে টাকা এবং সেনা লুট করেছে। কয়েক মিনিটের মধ্যে তারা ব্যাংকে তাণ্ডব চালিয়ে যায়। ঘটনার পর পুলিশ ডাকাত দলের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করেছে এবং ধারণা করা হয়েছে তারা মহারাষ্ট্রের দিকে পালিয়েছে। কর্ণাটক এবং মহারাষ্ট্রে পুলিশের যৌথভাবে অভিযানে নেমেছে। বিভিন্ন জায়গায় নাকা চেকপোস্ট বসানো হয়েছে। উল্লেখ্য, গত জুন মাসে বিজয়পুরের অন্য একটি ব্যাংকেও ডাকাতি হয়েছিল। তবে এই ব্যাংকে 69 কেজি সোনা এবং 5 লক্ষ টাকা লুট হয়। পুলিশ স্থানীয়দের সতর্ক করেছেন এবং অভিযুক্তদের দ্রুত ধরার চেষ্টা চালাচ্ছে। গ্রেপ্তার হলেন কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নানানভাবে হেনস্থা এবং ঘাট ধাক্কা স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সমস্যার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে। বিদ্যালয়ের কাজ সংক্রান্ত একটি কাগজে প্রাপ্তি স্বীকারের জন্য প্রধান শিক্ষকের কাছে দাবি জানান সভাপতি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কাগজে সই করার চাপ দেওয়ার অভিযোগ ওঠে পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বাড়ুইয়ের বিরুদ্ধে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, মিথ্যে তথ্য থাকায় ওই কাগজে সই করে প্রাপ্তি স্বীকার করতে তিনি রাজি হননি। সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষককে হেনস্থার অভিযোগ করা হয়েছে। অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল কাগজে সই করতে অস্বীকার করায় তাকে ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেন সভাপতি ত্রিদীপ বাড়ুই। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন প্রধান শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করেন ত্রিদীপ। স্কুলের সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। হেনস্থার শিকার হওয়া অসুস্থ প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বহু প্রতীক্ষার শেষে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে শারদ উৎসবের আগেই ভারতে পদ্মার ইলিশ পাঠানো হবে। মঙ্গলবার বাংলাদেশের সরকারের তরফে বিবৃতি জারি হওয়ার পরেই কলকাতার বাজারগুলিতে ক্রেতারা খোঁজ নিতে শুরু করেছেন কবে বাজারে আসছে পদ্মার ইলিশ। তবে বাংলাদেশ থেকে ইলিশ ধাপে ধাপে ভারতে আসবে। মৎস্য দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ থেকে 10টি ইলিশ বোঝাই গাড়ি আনা হবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখানে বৃহস্পতিবার ভোর 4টে থেকে নিলাম শুরু হবে। সেই নিলামে অংশ নিতে পারবেন কলকাতা সহ শহরতলির মৎস্য ব্যবসায়ীরা। তাদের নিলামে পদ্মার ইলিশ কিনে নিয়ে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ বাজারে বিক্রি করতে পারবেন। অন্যদিকে পদ্মায় ইলিশের কলকাতার বাজারে যে চাহিদা আছে তা মেনে নিচ্ছে হাওড়া হোলসেল ফিশ মার্কেটের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ। তিনি বলেন, উৎসবের মরশুমে ইলিশ পাঠানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছিলাম। বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, সেই কারণে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরাও চাই সাধারণ মানুষ ন্যায্য দামে পদ্মার ইলিশ পান। কিন্তু সাধারণ মানুষের ন্যায্য দামে পদ্মার ইলিশ পান, কিন্তু সবকিছু তো আর আমাদের উপর নির্ভর করে না। পরিবেশ পরিস্থিতি সবকিছুই ঠিক করে দেয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।